হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিক দিয়ে স্টার্ট করবো সেটার নাম হচ্ছে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপের সমীকরণ। আমরা গ্যাসের এখন চাপের সমীকরণটা বের করার চেষ্টা করব। সো চলো তাহলে আমরা এটা স্টার্ট করা যাক প্রমাণটা। সো এখানে কি দেখো, এখানে আমি একটা একটা ঘনক আকৃতির একটা বক্স নিছি, এবং এই ঘনক আকৃতির বক্সে সামহাউ সাপোজ ধরো আমি এখানে একটা আদর্শ গ্যাস রাখলাম। এই ঘনক আকৃতির বক্সে আমি এখানে একটা কি রাখলাম বলতো, আদর্শ গ্যাস রাখলাম। দেন সাপোজ আমি ধরো বলতেছি এই যে একটা ঘনক আছে, এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। সামহাও আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্যকে এল ধরে নিচ্ছি। তাহলে দেখো তো আমরা কি জানি, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে বলো তো ভাই, এল হবে। অনুরূপ ভাবে তোমার এই বাহু যেটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য হবে তোমার এখানে ভাই এল পরিমাণ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি ধরি ঘনকের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস আমরা তাহলে লিখতে পারি হচ্ছে তোমার এল পরিমাণ। তাহলে আমরা সবাই জানি ঘনকের এক বাহু দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ঘনকের আয়তন ইকুয়ালস টু কত হবে দেখো তো। ঘনকের আয়তন এটা ইকুয়ালস টু কিন্তু হবে তোমার যে আমরা সবাই জানি সেটা কত বলো তো, এল কিউব হবে। আচ্ছা, তাহলে আর আমরা এটা এখানে কি দেখতেছি, ঘনকের মধ্যে তল আছে কয়টা ভাই, 6টা। কিন্তু ঘনকের তল আছে কয়টা, 6টা। যেমন এখানে একটা, উপরে একটা, নিচে একটা, সামনে একটা, পিছনে একটা, পাশে একটা। তাহলে আমরা জানি ঘনকে ঘনকে 6টি তল থাকে, 6টি তল থাকে। এবং একটা তুমি জিনিস দেখো, যেহেতু ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এল, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এল করে, তাহলে ঘনকের যে 6টা তল থাকে, তাহলে আমরা যদি লিখি প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের ক্ষেত্রফল সেম হবে কিন্তু, কারণ যেহেতু দেখো সবগুলা বাহুর দৈর্ঘ্য কি হয়, সেম হয়। তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে, সেম হবে। যেমন তুমি যদি একদম সামনের তলটা নিয়ে চিন্তা করো, এটা এল, আবার এটাও কিন্তু তোমার এল। তাহলে দেখো তো একটা তলের ক্ষেত্রফল কত হবে, এল স্কোয়ার হবে না? তাহলে আমি যদি বের করতে চাই, সুতরাং ঘনকের মোট ক্ষেত্রফল এটা ইকুয়ালস টু কত আসবে বলো তো ভাই, এটা ইকুয়ালস টু কিন্তু তোমার আসবে হচ্ছে 6 এল স্কোয়ার। কেন? একটা তলের ক্ষেত্রফল এল স্কোয়ার করে, আর এখানে তল আছে মোট 6টা, তাহলে তোমার ঘনকের মোট ক্ষেত্রফল আসবে হচ্ছে তোমার 6 এল স্কোয়ার করে। আচ্ছা, এখন আমি এখানে কি ধরে নিছি, এখানে আমি একটা আদর্শ গ্যাস রাখছি। তাহলে আমি এখানে লিখতেছি ধরি ঘনকটিতে ধরি ঘনকটিতে রো ঘনত্বের একটি আদর্শ গ্যাস রাখা আছে, একটি আদর্শ গ্যাস রাখা আছে, যার এবং এবং যার কণার সংখ্যা ইকুয়ালস টু এক্স, এবং প্রতিটি কণার ভর ইকুয়ালস টু তোমার যে মিউ পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ধরলাম বলতো, আমরা এখানে ধরলাম যে আমরা যে আদর্শ গ্যাসটা রাখছি, এই আদর্শ গ্যাসের ঘনত্ব কতটুকু বলতো ভাই, রো পরিমাণ। এবং এই আদর্শ গ্যাসে তোমার কণার সংখ্যা আছে কয়টা, এক্স সংখ্যক। এবং প্রতিটা কণার ভর কত করে ধরছি আমরা, তোমার ছোট একটা মিউ করে ধরছি আমরা জিনিসটা, মিউ। তাহলে একটা জিনিস দেখো এখানে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা আরেকটা জিনিস ধরি যে আণবিক ভরকে আমরা বড় হাতের এম ধরতেছি, আণবিক ভর এটাকে আমরা বড় হাতের এম ধরতেছি। এবং আমরা মনে করতেছি যেখানে মোল সংখ্যা আছে কতটুকু বলতো, ছোট হাতের এন পরিমাণ। মোল সংখ্যা ইকুয়ালস টু ছোট হাতের এন। তো এই জিনিসগুলো আমরা এখানে ধরাধরি করছি, মানে জিনিসটা হচ্ছে কি সবগুলোকে আমরা ধরে নিছি, এগুলো আমার ছিল না, এগুলোকে আমরা ধরে নিছি। দেন আমরা এখানে আরেকটা জিনিস ধরতে হবে। এখানে দেখো, এখানে যেহেতু আমার এক সংখ্যক কণা আছে, তাহলে প্রত্যেকটা কণার কিন্তু ব্যাগগুলো কি হবে বলতো, আলাদা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ধরি একটি কণার ব্যাগ, একটি কণার ব্যাগ এটাকে চলো আমরা সাপোজ ধরা যাক C1 ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা অলরেডি ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি, ব্যাগ একটা কি রাশি, ভেক্টর রাশি। তাহলে আমরা ব্যাগটা একটা ভেক্টরকে যেভাবে প্রকাশ করি, ব্যাগকেও আমরা সেভাবে প্রকাশ করতে পারি। যেমন কিভাবে, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ, তুমি এটাকে কিভাবে লেখো বলো তো, তুমি লেখো এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস
এজ এট কে ক্যাপ, এভাবে তুমি লিখতা যখন তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ে আসছো। তাহলে এখানে যেহেতু একটা কণার বেগ c1 এবং c1 যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এখানে আমরা দেখো তো c1 ভেক্টর ইকুয়ালস টু কি লিখতে পারি। এখানে একটা জিনিস দেখো, এক্স জিনিসটা কি ছিল, এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের রূপাংশ। তাহলে এখানে আমরা c1 কে লিখতে পারি, সাপোজ ধরো u1 i ক্যাপ প্লাস v1 j ক্যাপ প্লাস w1 k ক্যাপ। তাহলে এখানে u1 জিনিসটা কি, এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ, এক্স অক্ষ বরাবর c1 ব্যাগের, এটা তোমার c1 ব্যাগের হবে ব্যাগের উপাংশ। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তারপর দেখো তো এই v1 জিনিসটা কি, ওয়াই অক্ষ বরাবর c1 ব্যাগের উপাংশ। অনুরূপভাবে তুমি তাহলে চাইলে w1টাও বের করতে পারো। এখন একটা জিনিস দেখো, যেখানে আমরা কণাটা কনসিডার করতেছি কোথায়, আমরা এখানে ধরতেছি একটা কণার ব্যাগ হচ্ছে c1, এবং আমরা ধরে নিচ্ছি সাপোজ ধরো এই কণাটা হচ্ছে একদম এই তলে আছে, মানে একদম বাম পাশের এই তলটাতে আছে। মানে দ্যাট মিনস এইখানে একটা তল দেখতেছি না আমরা, এই তলটাতে হচ্ছে তোমার এই কণাটা আছে, এবং এই কণাটার ব্যাগ কতটুকু বলো তো, আমরা c1 ধরে নিছি, এবং c1 কে চাইলে আমরা লিখতে পারি u1 i ভেক্টর প্লাস v1 j ভেক্টর প্লাস w1 k ভেক্টর। এখন দেখো, আমি যদি c1 এর মান বের করতে চাইতাম, আমি যদি তোমার কোনো কারণে c1 টার মান বের করতে চাইতাম, তাহলে আমি কিভাবে লিখতাম, c1 এর মান ইকুয়ালস টু কত, আমরা সবাই শিখে আসছি অলরেডি, সেটা কত ছিল বলতো, রুট ওভার u1 স্কোয়ার প্লাস v1 এর স্কোয়ার প্লাস তোমার হচ্ছে w1 এর স্কোয়ার জিনিসটা। তো তুমি যদি এখানে স্কোয়ার করে দাও, তাহলে দেখো তো c1 স্কোয়ার মানে তুমি কত পাচ্ছ, u1 এর স্কোয়ার প্লাস তুমি এখানে পাচ্ছ v1 এর স্কোয়ার প্লাস তুমি এখানে পাচ্ছ w1 এর স্কোয়ার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে চলো আমরা একটা অ্যাজাম্পশন করে নিই। আমরা এখানে কণা হিসেবে ধরছি কোনটাকে বলো তো ভাই, কণাটা ধরছি আমরা হচ্ছে এই তলটাতে আছে। আমরা ধরে নিচ্ছি কণাটা হচ্ছে তোমার এই দিক দিয়ে যাচ্ছে c1 বেগ নিয়ে, এবং আমরা ধরতেছি কণাটার এই তল হতে একদম যে তোমার ডানের তলটা আছে, এই তলে যেতে সময় লাগতেছে ধরো তোমার t পরিমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি ধরি লিখতে পারি ধরি কণাটির কণাটির এক তল হতে বিপরীত তলে, মানে ওই তল হতে বিপরীত তলে যেতে সময় প্রয়োজন তোমার হচ্ছে যে টি পরিমাণ, সামথিং ধরো তোমার হচ্ছে টি পরিমাণ। এখন দেখো, এখন আমরা অলরেডি একটা সবাই সূত্র অলরেডি জানি না গতিবিদ্যা থেকে, অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি। অ্যাস ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাই, ভিটি জানি। এই সূত্রটা কিরকম ছিল, সামহাও ধরো তোমার এটা একটা রেখা, তারপরে ধরো এটা স্টার্ট হয়েছে এখান থেকে, এন্ড হয়েছে এখানে গিয়ে, এবং ধরো যাক এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এস পরিমাণ, এবং এইখান থেকে এখানে যেতে সময় লাগছে সাপোজ ধরো তোমার টি পরিমাণ, এবং এই রেখা বরাবর ব্যাগ যদি ভি হয়, তাহলে আসলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি, অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি। এখন দেখো, এখন তোমার এই যে কণাটা আছে, এই কণাটার তো কিছুটা এক্স অক্ষের দিকে উপাংশ আছে, কিছুটা ওয়াই অক্ষের দিকে উপাংশ আছে, কিছুটা তোমার জ্যাট অক্ষের দিকে উপাংশ আছে। তাহলে এই কণাটা আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, সবগুলা জিনিস দিয়ে মাঝখান দিয়ে আসলে যাচ্ছে, কিন্তু মানে এমন না যে কণাটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এমন না যে কণাটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। যেহেতু কণাটার ব্যাগের প্রত্যেকটা অক্ষের দিকে উপাংশ আছে, তাহলে কণাটা কিন্তু মোটামুটি এটা মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, যার ফলে তোমার হচ্ছে এটার প্রত্যেকটা অক্ষ বরাবরই কি থাকে বলতো, উপাংশ থাকে। তাহলে আমি যদি কণাটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর উপাংশটাকে চিন্তা করি, দেখো তো কণাটির এক্স অক্ষ বরাবর আমি যদি ব্যাগ চিন্তা করি, তাহলে সেই ব্যাগটা কত বলো তো ভাই, ব্যাগটা কিন্তু তোমার u1, কারণ অলরেডি u1 কে আমরা কি বলে আসছি, এক্স অক্ষ বরাবর c1 ব্যাগের উপাংশ, এবং কণাটির এক তল থেকে আরো তলে যেতে সময় লাগছে কতটুকু, টি সময়। এবং তোমরা যদি জিনিসটা চিন্তা করো, দেখো তো কণার তোমার হচ্ছে এই এক তল থেকে, মানে দ্যাট মিনস এই তল থেকে এই তলের ডিস্টেন্সটা কতটুকু, এল পরিমাণ। তাহলে একটা জিনিস দেখো এখানে, তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর শুধুমাত্র চিন্তা করি, তাহলে এই দৈর্ঘ্য যেটা এখান থেকে স্টার্ট হয়েছে এখানে গেছে কণাটা, এই দৈর্ঘ্যটা কিন্তু তোমার হচ্ছে এল পরিমাণের, এবং কণাটার এখান থেকে এখানে যেতে সময় লাগছে আমি ধরে নিচ্ছি টি সময়। এবং যেহেতু এটা একশো অক্ষ বরাবর চিন্তা করছি, একশো অক্ষ বরাবর ব্যাগের উপাংশ কিন্তু কত বলতো, u1। আমরা প্রথমে আগে একশো অক্ষ বরাবর চিন্তা করি, পরে জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে কম্বাইন করে দিব। আচ্ছা, তাহলে দেখো তো আমরা যদি এই এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করতে চাইতাম, এস এর জায়গায় আমরা এল বসাইতাম না, কারণ দূরত্ব এখানে এল, আর এখানে ব্যাগের জায়গায় আমরা u1 বসাইতাম, এবং সময়ের জায়গায় আমরা টি বসাইতাম এখানে। দেখো তো তাহলে টি ইকুয়ালস টু কত পাইতাম আমরা এখানে,
টি ইকুয়ালস টু কিন্তু পাইতাম এল ইন্টু এল ডিভাইডেড বাই ইউ ওয়ান পাইতাম আমরা এখানে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দেখো তো কণাটা যখন প্রথমে চলতেছিল, মানে একদম যখন কণাটা যখন এখানে একদম স্টার্টিং এ ছিল, কণার ভর কত ছিল? কণার ভর কিন্তু তুমি মিউ ধরছো। দেখো এখানে তুমি লিখে দিছো প্রতিটা কণার ভর হচ্ছে তোমার মিউ করে। এবং আমরা যেহেতু এক অক্ষ বরাবরটা কাউন্ট, শুধুমাত্র আমরা কিন্তু প্রথমে এক অক্ষ বরাবর কাউন্ট করব, পরে তিনটাকে আমরা যোগ করে দিব। তাহলে দেখো তো আমরা লিখতে পারি এখানে যে কণার ভর ইকুয়ালস টু, তাহলে আমরা কত ধরছি ভাই? কণার ভর ইকুয়ালস টু আমরা হচ্ছে মিউ ধরছি। আচ্ছা, এখন আর একটা জিনিস তার খেয়াল করো, আমরা লিখতে পারি না এক অক্ষ বরাবর বরাবর, এটা একটু মুছে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি এক অক্ষ বরাবর কণার আদি ভরবেগ, কণার আদি ভরবেগ। এটা একটু আসলে লেখা যায় কত বলো তো ভাই? দেখো কণার ভর ছিল মিউ, আর ব্যাগ ছিল কত? ইউ ওয়ান। আদি ভরবেগ ইউ ওয়ান ছিল। এখন তুমি দেখো এখানে এই কণাটা গিয়ে যখন এইটাকে যদি আমি এক নাম্বার তল নাম দিতাম, এই তলটাকে যদি আমি এক নাম্বার তল নাম দিতাম, এবং এই তলটাকে যদি আমি, যেহেতু অপোজিট, এটাকে আমি যদি দুই নাম্বার তল নাম দিতাম, তো দেখো প্রথমে তো আমি শুধু যদি এক অক্ষ বরাবরটা চিন্তা করি, দেখো এক অক্ষ বরাবর চিন্তা করতেছি, তাহলে দেখো তো এই কণাটা প্রথমে তো যাচ্ছিল ইউ ওয়ান বেগে, তো এই দুই নাম্বার তলে গিয়ে ধাক্কা খেয়ে এসে পিছন দিকে ব্যাক করবে না? সেটা কিন্তু কত ব্যাক হয়ে যাবে? মাইনাস ইউ ওয়ান হয়ে যাবে। কারণ যেহেতু এখানে আদর্শ গ্যাস, আমরা কিন্তু অলরেডি গ্যাসের যখন স্বীকার্য পড়ে আসছিলাম, তো স্বীকার্যের মধ্যে আমরা কি দেখছিলাম বলতো? এই সংঘর্ষগুলো কি হয়? স্থিতিস্থাপক হয়। দ্যাট মিনস এখানের মধ্যে কোনো দেওয়ালের মধ্যে কোনো শক্তি লস ঘটে না। যেমন নর্মালি কি হয় দেখো, নর্মালি যখন তুমি দেওয়ালে একটা বলকে ধরো সাপোজ 10 মিটার/সেকেন্ড বেগে মারছো, তো বলটা কিন্তু 10 মিটার/সেকেন্ড বেগে ফেরত আসে না। বলটা ধরো সামথিং 8 মিটার/সেকেন্ড বেগে আসে। তাহলে বাকি 2 মিটার/সেকেন্ড কোথায় গেল? ওইখানে যে কিছু শব্দ উৎপন্ন হয়েছে এবং কিছু তাপ উৎপন্ন হয়েছে, সেখানে খরচ হয়েছে। তাহলে ওই সংঘর্ষটা কিন্তু অস্থিতিস্থাপক। কিন্তু আমরা যখন গ্যাসের স্বীকার্য পড়ছিলাম, তখন আমরা কিন্তু বলে দিছি এই সংঘর্ষগুলো হচ্ছে তোমার হচ্ছে স্থিতিস্থাপক। দ্যাট মিনস তোমার দেওয়ালে যখন গিয়ে ধাক্কা খাবে, দেওয়াল থেকে যখন ব্যাক করবে, কোনো ধরনের শক্তি লস হবে না। শক্তি লস না হওয়ার কারণে যে ব্যাগে ধাক্কা খাইছে, সে ব্যাগে কিন্তু কি আসবে বলতো? ফেরত আসবে। এবং যেহেতু উল্টার দিকে আসতেছে, তাই এখানে আমি এটা মাইনাস বসাইছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে তাহলে কি লিখতে পারি দেখো তো? আমরা এখান থেকে তাহলে লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর কণার শেষ ভরবেগ ইকুয়ালস টু কত? মিউ, আর ব্যাক কিন্তু বসবে মাইনাস ইউ ওয়ান। কেন? উল্টা দিকে আসতেছে বলে। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি লিখতে চাই যে ভরবেগের পরিবর্তন কত হয়েছে, ভরবেগের পরিবর্তন, দেখো এখানে দেখো ভরবেগ সবচেয়ে বেশি কোনটা ছিল? মিউ ইন্টু ইউ ওয়ান, মিউ ইন্টু ইউ ওয়ান, আর মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে দেখো, মিউ ইন্টু ইউ ওয়ান। আচ্ছা, কেন আদি ভরবেগটাকে আগে বসাইছি? দেখো এখানে আমরা পরিবর্তন বের করতেছি, তো তো পরিবর্তনের সময় আমরা নর্মালি কি করি? ডিফারেন্সের সময় যে বড় তাকে আগে বসাই। যেমন এটা পজিটিভ ছিল, তাই এটাকে আগে বসাইছি, আর নেগেটিভটাকে পরে বসাইছি। এটা ম্যাটার না, তুমি চাইলে ওইটাকে আগে বসাতে পারো, এটা একটা মাইনাস আসবে, সমস্যা নেই এটা কোনো। তাহলে দেখো তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এখানে কত হবে? 2u ইন্টু মিউ ওয়ান হবে জিনিসটা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে গেলাম কত? দেখো তো 2 মিউ ইন্টু ইউ ওয়ান। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করো, তো আমরা যদি এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করতে চাইতাম, পরিবর্তনের হার যদি বের করতে চাইতাম, আমরা অলরেডি দেখে আসছিলাম যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে আমরা দেখছিলাম যে কোনো কিছু যদি আমরা হার বের করি, আসলে সেটা মানে কি দেখো তো? ওইটার সময় দিয়ে ভাগ করে দিতে হয় জিনিসটা। তার মানে এখানে সময় নিচে থাকবে, আর এখানে তোমার ভরবেগের পরিবর্তনটা উপরে থাকবে। ভরবেগের পরিবর্তন মানে জিনিসটাকে আমরা যখন ভরবেগের পরিবর্তনের হার বের করব, তখন ভরবেগের পরিবর্তনটা উপরে থাকবে। জাস্ট তোমার কি হবে বলতো ভাই? সময়টা নিচে নেমে যাবে জিনিসটা। তাহলে দেখো তো এটা যদি বের করতে চাই, এখানে আমার কত আসবে? এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা দেখো কত আসবে। এখানে আমার ভরবেগের পরিবর্তন কত ছিল? 2 মিউ ইন্টু ইউ ওয়ান। তাহলে 2 মিউ ইন্টু ইউ ওয়ান ছিল। আর এখানে সময় কত ছিল? দেখো দেখো তো, সময় কিন্তু তোমার এখানে টি ছিল। তাহলে তুমি যদি টি এর জায়গায় মানটা বসাই দাও, তাহলে 2 মিউ ইন্টু ইউ ওয়ান, আর তোমার টিটা কত ছিল দেখো তো ভাই? এখানে আমরা এখানে টিটা পাইছিলাম এল ডিভাইডেড বাই ইউ ওয়ান। দেখো এখানে আমরা টি পাইছিলাম এল ডিভাইডেড বাই ইউ ওয়ান। তাহলে টি এর জায়গায় আমরা তাহলে এল ডিভাইডেড বাই ইউ ওয়ান বসে দিতে পারি। আর এই ইউ ওয়ানটা উপরে গিয়ে 2 মিউ ইউ ওয়ান এর স্কোয়ার ডিভাইডেড বাই এল বসতো এখানে। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তন তাহলে বের হয়ে গেছে একটা। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, এই যে ভরবেগের পরিবর্তনটা, এটা শুধুমাত্র তোমার এক অক্ষ বরাবর ভরবেগ ছিল, ভরবেগের পরিবর্তন ছিল, কারণ তুমি শুধুমাত্র এক অক্ষ বরাবর কনসিডার করছো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা তাহলে লিখতে পারি এক্স অক্ষ বরাবর
x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এটা ইকুয়াল টু ছিল, এটা ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি 2 মিউ u1 এর স্কয়ার ডিভাইডেড বাই l। তাহলে তুমি যদি, আমরা তো জানি অনুরূপভাবে y অক্ষ বরাবরও আছে, z অক্ষ বরাবরও আছে, তাহলে তুমি y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, এটার সময় কি আসবে, জাস্ট 2 মিউ, x অক্ষের জন্য u1 স্কয়ার ছিল, তাহলে y অক্ষের জন্য v1 স্কয়ার ডিভাইডেড বাই l আসবে। কারণ দেখো x অক্ষের জন্য তুমি ব্যাগটাকে u1 ধরে নিছিলা, কিন্তু এখানে y অক্ষ বরাবর ব্যাগটা কত ছিল, v1 ছিল। তাহলে তুমি লিখতে পারো z অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু কত আসবে, দেখো তো ভাই, তোমার জাস্ট 2 মিউ, আর এখানে বসবে তোমার হচ্ছে w1 এর স্কয়ার ডিভাইডেড বাই l বসবে জাস্ট এখানে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে দেখো তো, আমরা তাহলে যদি বের করতে চাই মোট ভরবেগের পরিবর্তনের হার, সুতরাং মোট ভরবেগের পরিবর্তনের হার, এটা যদি বের করতে চাই তাহলে তিনটা যোগফল হবে না? তিনটা যোগফল করলে দেখো তো কত আসবে, এখানে 2 মিউ বাই l কিন্তু তোমার কমন, তাহলে 2 মিউ বাই l হচ্ছে সবার থেকে কমন আছে, আর এখানে আসবে তোমার হচ্ছে u1 স্কয়ার প্লাস এখানে আসবে v1 এর স্কয়ার প্লাস এখানে আসবে তোমার হচ্ছে w1 এর স্কয়ার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দেখো তো, এই যে u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, এটাকে তুমি c1 স্কয়ার লিখছিলা না এখানে? এই যে দেখো, c1 স্কয়ার ইকুয়ালস টু u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। আমি যদি এটাকে বক্স করে দিই, এটাকে তুমি এরকম লিখছিলা জিনিসটাকে। সো আমরা যদি এই ভ্যালুটাকে এখন এখানে পুট করার চেষ্টা করি, দ্যাট মিনস আমরা যদি এই জায়গাটাতে এখন দেখো আমরা কি লিখতে পারি, চাইলে 2 মিউ ডিভাইডেড বাই তোমার হচ্ছে l, আর এখানে তাহলে আমরা c1 এর স্কয়ার লিখে দিতে পারি সেম ভাবে। এখন একটা জিনিস দেখো, এটা এটা এই এই যে তুমি মোট ভরবেগের পরিবর্তন হার বের করলা, এটা কয়টা কণার জন্য বের করছো? এটা কিন্তু একটা কণার জন্য তুমি শুধুমাত্র বের করছো এটাকে। তাহলে তোমার এখানে কণা ছিল কয়টা? x সংখ্যক। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেটা জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে আমরা লিখতে পারি যে একটি কণার ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা অলরেডি বের করলাম। একটি কণার ভরবেগের মোট পরিবর্তনের হার, এটা ইকুয়াল টু কত বের করছি দেখো তো, এই যে 2 মিউ ডিভাইডেড বাই l ইন্টু c1 এর স্কয়ার ছিল। তাহলে তোমার এখানে কণা আছে কয়টা ভাই? এক সংখ্যক কণা আছে না? তাহলে তুমি যদি দ্বিতীয় কণার, এটা তো প্রথম কণা ছিল, দ্বিতীয় কণার ভরবেগের পরিবর্তনের হার বের করতা, তাহলে তোমার কত আসতো বলো তো? এখানে 2 মিউ ডিভাইডেড বাই l, জাস্ট এখানে ব্যাগের জায়গায় c2 স্কয়ার বসতো। তো অনুরূপ ভাবে তুমি যদি এখানে দেখো, সবগুলোকে যদি আমি 3টা করে ডট দিয়ে আমি যদি x তম, এখানে যদি আমি লিখি x তম কণার ভরবেগের পরিবর্তনের হার, এটাই ইকুয়াল টু কত আসবে দেখো তো? এটাই ইকুয়াল টু আসবে 2 মিউ ডিভাইডেড বাই l ইন্টু cx এর স্কয়ার আসবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমরা লিখতে চাই যে তোমার, এখানে যদি আমরা লিখি যে x সংখ্যক কণার, সুতরাং x সংখ্যক কণার মোট ভরবেগের পরিবর্তনের হার, মোট ভরবেগের পরিবর্তনের হার, এটা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো? প্রথম কণাটা কত ছিল? 2 মিউ ডিভাইডেড বাই l ইন্টু c1 এর স্কয়ার, পরেরটা ছিল তোমার হচ্ছে 2 মিউ ডিভাইডেড বাই l ইন্টু c2 এর স্কয়ার, পরবর্তীতে এভাবে ড্যাশ ড্যাশ গিয়ে এখানে ছিল 2 মিউ ডিভাইডেড বাই l ইন্টু cx এর স্কয়ার। তাহলে দেখো তো, এখান থেকে তোমার এই 2 মিউ ডিভাইডেড বাই l সবার থেকে কিন্তু কমন যায়, তাহলে এখানে থাকতেছে c1 এর স্কয়ার প্লাস এখানে থাকবে c2 এর স্কয়ার প্লাস এখানে থাকবে তোমার হচ্ছে ড্যাশ ড্যাশ গিয়ে cx এর স্কয়ার। এইবার আমি একটা জিনিস, একটা সূত্র আনার জন্য এখানে আমি কি করতে পারি দেখো তো? এখানে আমি কি করতে পারি, একটা জিনিস করলাম যে আমি এখানে নিচে একটা দাগ দিলাম, নিচে দাগ দেওয়ার পর আমি এখানে x দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে একটা x দিয়ে গুণ করে দিতে হবে। দেখো জিনিসটা কিন্তু সেম, তুমি জাস্ট একটা x দিয়ে ভাগ করে দিছো, তাহলে x দিয়ে কি করে দিতে হবে তোমার? এখানে বলো তো, একটা গুণ করে দিতে হবে জিনিসটাকে ইকুয়াল আনার জন্য। এখন দেখো তো, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো? এই জিনিসটাকে তুমি লিখতে পারো হচ্ছে, দেখো সাপোজ তুমি এখানে 2 মিউ x ইন্টু l থাকলো, x এখানে কণার সংখ্যা ছিল মোট, তাহলে দেখো তো c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস cx স্কয়ার যেটা ছিল, এটাকে তুমি লিখতে পারতা না? যে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস দেখো তো, এখানে যদি আমি একটা রুট দিতাম, এখানে যদি আমি একটা রুট দিয়ে দিতাম, আর এখানে যদি আমি একটা স্কয়ার দিয়ে দিতাম, তাহলে এই যে রুট ওয়ালা যে অংশটা আমরা গত লেকচারে দেখে আসছি, এটাকে কি বলা যায় আসলে বলো তো? এটাকে কিন্তু তোমার হচ্ছে CRMS বলা যায়।
তাই না? জিনিসটা দেখো, এই যে রুটের ভিতরে যে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার ড্যাশ ড্যাশ এক্স সি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স আছে, এই জিনিসটাকে তুমি বলতে পারো CRMS। আর এটার উপরে তাহলে একটা হোল স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক সংখ্যক কণার মোট ভরবেগের পরিবর্তন হচ্ছে 2 মিউ এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার এল, আর এখানে হচ্ছে CRMS এর স্কোয়ার। এই জিনিসটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো, এইবার এটা কি ছিল বলো তো ভাই? এটা হচ্ছে তোমার মোট ভরবেগের পরিবর্তনের হার ছিল। এটা ছিল তোমার মোট ভরবেগের পরিবর্তনের হার ছিল। দেখো তো, আমরা যখন F ইকুয়াল টু ma পড়ছিলাম তখনও কিন্তু আমরা এখানে কি দেখছিলাম বলো তো ভাই? F কি ছিল বলো তো? F কিন্তু ছিল ভরবেগের, F সমান ছিল তোমার হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে F মানে তোমার হচ্ছে ফোর্স। কিভাবে, আমি চলো তোমাকে জিনিসটা দেখাই। দেখো তো, F ইকুয়াল তুমি কি শিখে আসছো? ma শিখে আসছো। তো m, এখানে m আছে, একে তুমি কি লিখতে পারো ভাই? v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারো। তো এটাকে তুমি কি লিখতে পারো? mv মাইনাস mu ডিভাইডেড বাই টি লিখতে পারো। তো এটাকে তুমি বলতে পারো ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে সময়ের ভাগ আছে, তার মানে এই টোটালটাকে কি বলতে পারো তুমি? ভরবেগের পরিবর্তনের হার বলতে পারো। কারণ আমরা জানি ভরবেগের পরিবর্তনকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাই? ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাই। তাহলে একটা জিনিস দেখো, এখানে তাহলে আমরা f এর জায়গায় কত লিখতে পারি? f ইকুয়াল টু, তাহলে আমরা এটা লিখতে পারি না, কারণ এটাই আমার মোট ভরবেগের পরিবর্তনের হার ছিল। তাহলে 2 মিউ এক্স ডিভাইডেড বাই এল ইন্টু CRMS এর স্কোয়ার আমরা লিখতে পারি। আচ্ছা, এবার ছোটখাটো আমরা কি শিখে আসছিলাম? প্রেসার ইজ ইকুয়াল টু শিখে আসছিলাম ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এখানে দেখো তো, আমরা ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইন্টু এরিয়া লিখতে পারি না? তাহলে দেখো, এখানে আমরা ফোর্সের জায়গায় লিখতে পারি প্রেসার ইন্টু এরিয়া, আর এটা ইকুয়ালস টু তোমার হচ্ছে 2 মিউ এক্স ডিভাইডেড বাই এল, আর এখানে থাকবে CRMS এর স্কোয়ার। তারপরে দেখো, এখন এরিয়া ইকুয়ালস আমরা কত লিখে আসছি? একদম যদি আমরা শুরুতে যাই, এই প্রমাণটা যদি একদম শুরুতে চলে যাই আমরা, দেখো তো এরিয়া ইকুয়ালস টু আমরা 6L স্কোয়ার লিখছিলাম না? এই যে দেখো, এরিয়া মানে ঘনকের মোট ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা কত লিখছিলাম? 6L স্কোয়ার লিখছিলাম। তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমরা এরিয়ার জায়গায় এখন বসাই দিব। আমরা হচ্ছে এটা একদম এরিয়ার জায়গাটাতে বসাই দিব। দেখো, প্রমাণটা একটু বড়, কিন্তু প্রমাণ কিন্তু তোমার লাগবে না পরীক্ষায়, তো আমরা জাস্ট দেখাই দিচ্ছি যে এটা কোত্থেকে আসছে। এখানে আসলে 6L স্কোয়ার লিখতে পারো। তাহলে তাহলে এখানে থাকতেছে কত দেখো তো? 2 মিউ এক্স থাকতেছে, এল থাকতেছে, CRMS এর স্কোয়ার থাকতেছে। তারপর দেন তুমি তাহলে প্রেসার ইকুয়ালস টু কত লিখতে পারো? দেখো তো, প্রেসার ইকুয়ালস টু লিখতে পারো, 6টাকে যদি এদিকে নিয়ে যাও, এদিকে 2 ছিল, তাহলে এটা 1/3 হয়ে যাবে, আর এটা L কিউব হয়ে যাবে, আর এটা তোমার হচ্ছে দেখো মিউ ইন্টু এক্স আছে এখানে, আর এখানে থাকতেছে তোমার হচ্ছে CRMS এর স্কোয়ার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। একটা জিনিস দেখো তো, মিউ মানে কি ছিল? একটি কণার ভর। মিউ মানে তোমার ছিল হচ্ছে একটি কণার ভর। আর এক্স মানে কি ছিল? কণার সংখ্যা। তাহলে একটা কণার ভরকে তুমি যদি কণার সংখ্যা দিয়ে গুণ দাও তাহলে তুমি পেয়ে যাবা মোট ভর, যেটাকে আমরা ছোট হাতের m দিয়ে লিখি। তাহলে ছোট হাতের m মানে কি দেখো তো? মোট ভর। তাহলে ছোট হাতের m ইকুয়ালস আমরা কত লিখতে পারি? মিউ ইন্টু এক্স লিখতে পারি। তাহলে কি আমরা এই জায়গাটাতে, আমরা এখানে যেখানে পাইলাম যে প্রেসার ইকুয়ালস টু 1/3 ইন্টু এই যে মিউ এক্স, এখানে তাহলে আমরা মোট ভর বসাই দিতে পারি, কারণ এখানে দেখো মিউ মানে একটা কণার ভর, এক্স মানে তোমার কণার সংখ্যা। তাহলে মিউ ইন্টু এক্স মানে হচ্ছে মোট ভর, মানে যেটাকে আমরা m লিখতে পারি। আর এখানে যেটা L কিউব আছে, L কিউবটা কি ছিল দেখো তো? ঘনকের আয়তন। তাহলে এখানে আমরা এটাকে v লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি CRMS এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তাহলে আমাদের কি আসতেছে, আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা পাইলাম যে প্রেসার এটা ইকুয়ালস টু 1/3। একটা জিনিস দেখো তো, এই যে m/v, এটাকে তুমি ঘনত্ব রো লিখতে পারো না? আর এখানে আছে তোমার হচ্ছে CRMS এর স্কোয়ার আছে। তাহলে এই CRMS এর স্কোয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? CRMS এর স্কোয়ার ইকুয়াল টু 3টাকে দিকে নিয়ে যাও, তাহলে থাকতেছে তোমার এখানে হচ্ছে 3p, আর নিচে থাকতেছে তোমার রো। তাহলে এখানে যদি তুমি CRMS ইকুয়াল টু লিখতে চাও, CRMS এটা ইকুয়াল টু তুমি লিখতে পারো তাহলে √3p 3 ইন্টু প্রেসার ডিভাইডেড বাই রো। এটা হচ্ছে তোমার একটা সূত্র। সো এটাকে আমরা বক্স করে দিলাম, এবং এটা হচ্ছে আমার একটা সূত্র। দেখো, এখানে আমরা আরো সূত্র বানাতে পারি। যেমন আরো সূত্র কিভাবে বানাতে পারি, চলো আমরা দেখি জিনিসটাকে। দেখো তো, তোমার এই লাইনটা যেটা ছিল, এটাকে যদি আমরা এখানে লিখতাম p ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু m ডিভাইডেড বাই v CRMS এর স্কোয়ার, এবং আমরা যদি v কে দিয়ে সবাইকে গুণ দিতাম তাহলে এখানে পাইতাম PV ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1/3। আমি m কে এখন লিখতেছি না। দেখো তো, মোল সংখ্যা মানে তুমি কি শিখে আসছো? m ডিভাইডেড বাই m। এই যে এই মোল সংখ্যা n মানে কি বলতো? মোল সংখ্যা ইকুয়াল টু আমরা শিখে আসছিলাম ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এই m মানে আমরা কত লিখতে পারি? m ইন্টু n লিখতে পারি না? এটা কিন্তু চাইলে আমরা m ইন্টু n লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখো তো, তুমি এখানে তাহলে কি করতে পারো? এই যে m/v ছিল,
এই এম এর সরি এম বাই ভি থাকবে না, ভি তো আমরা ওই পাশে নিয়ে গেছি, সেখানে শুধুমাত্র এম ছিল। এই এম এর জায়গায় তাহলে আমরা কত বসাতে পারি দেখো তো, আমরা তাহলে বড় হাতের এম ইন্টু এন বসাতে পারি, আমরা বড় হাতের এম ইন্টু এন বসাতে পারি, আর এখানে আমার সি আর এম এস এর স্কোয়ার থাকতেছে এখানে। আচ্ছা, তাহলে এইখানে যে তুমি একটা জিনিস পাইছো পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি আর এম এস এর স্কোয়ার, এই জিনিসটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এই জিনিসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটা একটু মনে রাখবা, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে দেখো পিভি আছে না ভাই, এখানে পিভির জায়গায় কি আমরা এনআরটি লিখতে পারি? কারণ অলরেডি আমরা আগের লেকচারগুলোতে তোমার হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ দেখে আসছিলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর এখানে আছে তোমার 1/3, আর এখানে আছে এম ইন্টু এন, আর এখানে আছে তোমার হচ্ছে সি আর এম এস এর স্কোয়ার। দেখো তো উভয় পক্ষ থেকে এন এবং এন কাটা, তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, এখানে এই যে থ্রিটাকে তুমি এই পাশে পাঠাই দাও, তাহলে 3RT থাকতেছে, এই এমটাকে নিচে নামাই দাও, তাহলে এখানে এম থাকতেছে, আর এখানে থাকতেছে সি আর এম এস এর স্কোয়ার। তাহলে তুমি চাইলে এখান থেকে সি আর এম এস এটা ইকুয়াল টু কত বের করতে পারো, √3RT ডিভাইডেড বাই তোমার হচ্ছে এম আমরা এখানে লিখতে পারি। সো এখান থেকে তাহলে আমরা সি আর এম এস এর আরেকটা সূত্র এখানে পেয়ে গেলাম। তো চলো এটাকে আমরা স্কোয়ার শেপ করে দিই, এটা হচ্ছে আমার স্কোয়ার শেপড হবে। ওকে, দেন এটাও কিন্তু আমার স্কোয়ার শেপড হবে। এগুলো হচ্ছে মোটামুটি আমরা অনেকগুলো এখান থেকে সূত্র পাইলাম কিছু, তো এগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, যেমন এই সূত্রগুলো বেশ ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো বেশ ইম্পর্টেন্ট জিনিসটা। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা জিনিস বলে দিই, এখানে এম মানে কি ভাই, আণবিক ভর না? তো এখানে আণবিক ভরের তোমরা এককটা কিন্তু কেজিতে বসাবা। মানে নর্মালি দেখো, নর্মালি ধরো আমি যদি O2 এর এম চিন্তা করি, O2 এর এম কত, 32 না? এটা কিন্তু গ্রাম পার মোলে থাকে। তোমরা এখানে যখন বসাবা এম এর ভ্যালুটা, তুমি 32 × 10⁻³ বসাবা। কেন কেজিতে বসাবো আমরা নেক্সট লেকচারে বলবো জিনিসটা। আর আর যেটা আছে এটাকে তোমরা 8.314 বসাবা। কেন 8.314 বসাবা এটাও আমরা নেক্সট লেকচারে বলবো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের নেক্সট লেকচারে থাকবে। চলো আমরা তাহলে কি কি সূত্র পাইলাম এখানে একটা আমরা সামারি করার চেষ্টা করি সূত্রগুলোকে, আরো আমরা কিছু দুই একটা সূত্র বের করব। যেমন আমরা অলরেডি এখানে পাইলাম তোমার হচ্ছে ধরো দেখো সিআরএমএস এটা ইকুয়ালস টু পাইলাম হচ্ছে যে একটা পাইলাম √3p ডিভাইডেড বাই রো পাইলাম, আরেকটা পাইলাম তোমার হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এম পাইলাম। তো এইখানে জিনিসগুলো আমরা এখানে পাইছি জিনিসটা। আচ্ছা, দেখো তো তোমরা অলরেডি বোল্টজম্যানের ধ্রুবক নামের একটা জিনিস পড়ে আসছো। তো বোল্টজম্যানের ধ্রুবকটা আসলে কি ছিল বলো তো? বোল্টজম্যানের ধ্রুবক ছিল R কে যদি আমরা N এ দিয়ে ভাগ করে দিই সেটা। তো তুমি যদি এখানে বোল্টজম্যানের ধ্রুবক ইউজ করতে চাও, যেমন এখানে যদি তুমি একটু জাস্ট প্রতিস্থাপন করে এই যে R ডিভাইডেড বাই N টেনে এনে যদি করতে চাও, দেখবা এখানে তোমার হচ্ছে যে সূত্রটা আসতেছে 3kT ডিভাইডেড বাই ছোট হাতের M। এই যে দেখো, এই M মানে কিন্তু তোমার আণবিক ভর, এই M মানে তোমার হচ্ছে আণবিক ভর, আর এই এম মানে তোমার হচ্ছে নর্মাল মোট ভর, এই যে ছোট হাতের এমটা। দেখো তুমি জাস্ট এটা কোত্থেকে পাইছি, ওই জাস্ট তুমি হচ্ছে যে একটা কনভার্সন ছিল না, এন ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে M/M, আর একটা ছিল কি বলতো তোমার এখানে এক্স ডিভাইডেড বাই এন এ ছিল। এইগুলা থেকে জাস্ট তুমি মিলাই ঝেলে তুমি হচ্ছে প্রতিস্থাপন করে এই জিনিসটা তুমি আনতে পারো চাইলেই। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, আমরা আরেকটা সূত্র পাইছিলাম হচ্ছে দেখো এখানে অলরেডি কি পাইছিলাম, এখান থেকে যদি আমরা এই সূত্রটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি আরেকবার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, P ইজ ইকুয়াল টু 1/3 M ডিভাইডেড বাই V CRMS স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি আরেকবার, দেখো এখানে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু 1/3 M ডিভাইডেড বাই V CRMS এর স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমার একটা সূত্র ছিল। তাহলে একটা জিনিস দেখো এখানে আমরা এটা করতে পারি কিনা, আমি ভিটাকে চলে এদিকে নিয়ে আসি, PV করলাম, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1/3 M CRMS এর স্কয়ার। তুমি একটা জিনিস দেখো, তুমি যদি এখানে একটা 2 আনো এখানে 3 রাখো, এখানে তাহলে তোমার একটা 2 নিয়ে আসতে হবে। এটাকে এরকম লেখা যায় কিনা দেখো তো, মানে কি করলাম বলো তো, এখানে একটা নিচে 2 আনলাম আর 2 দিয়েও তাহলে একটু গুণ করে দিলাম। তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো দেখো তো, ½ × M CRMS স্কয়ার, এটাকে তুমি গতিশক্তি লিখতে পারো না? এখানে তাহলে লিখতে পারি কিন্তু আমরা PV ইজ ইকুয়াল টু 2/3 তোমার হচ্ছে দেখো কত লিখতে পারি, এই ½ M CRMS স্কয়ারের জায়গায় আমরা তাহলে লিখতে পারি গতিশক্তি EK। তাহলে একটা জিনিস দেখো তো, EK ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি, EK ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/2 PV, অথবা আমরা জানি PV মানে হচ্ছে nRT, তাহলে 3/2 nRT। তাহলে এইটা হচ্ছে আমার একটা সূত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে মোট গতিশক্তি। চলো তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিই, এটা হচ্ছে আমার স্কোয়ার শেপড হবে। আচ্ছা, এটাকে চলো ছোট করে দিই,
দেন দেখো এখানে তাহলে আমরা পাই গেলাম ইকে ইজ ইকুয়াল টু 3/2 পিভি অথবা ইকে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। তাহলে এই ইকেটা কি ছিল বলতো? এই ইকেটা ছিল তোমার হচ্ছে যে মোট গতিশক্তি। ইকে হচ্ছে তোমার মোট গতি শক্তি। এবং দেখো এখান থেকে আসলে আমরা বলি ইকে ইজ প্রপোর্শনাল টু তোমার হচ্ছে টেম্পারেচার, কারণ দেখো ইকে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। আচ্ছা, আরেকটা জিনিস আছে তোমার হচ্ছে গড় গতিশক্তি। জিনিস আছে তোমার হচ্ছে কি বলতো? গড় গতি শক্তি। এটাকে তুমি কিভাবে পাবা? এটাকে হচ্ছে আমরা ইকে বার লিখি। আচ্ছা, গড় গতিশক্তি মানে কি? মোট গতিশক্তিকে যদি আমি কণার সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই তো আমার গড় গতিশক্তি। এখন মোট গতিশক্তি কত ছিল এখানে দেখো তো? 3/2 এনআরটি ছিল। আর এটাকে তুমি এক্স দিয়ে ভাগ করে দিছো। দেখো তো তুমি এখানে এন ইকুয়ালস টু কি শিখছো? এক্স ডিভাইডেড বাই এন এ শিখছো না? এখানে আমরা এক্স ডিভাইডেড বাই এন এ শিখছি। দেখো তো ভাই, এক্স ইকুয়ালটা তাহলে আমরা কত লিখতে পারি? এন ইন্টু এন এ লিখতে পারি না? তাহলে দেখো তো আমার এখানে কত থাকতেছে? ইকে বার। আচ্ছা, এটাকে চলো আমরা মুছে উপরে লিখি জিনিসটাকে। আমরা চলো এই জিনিসটাকে এগুলোকে মুছে আমরা চলো এটাকে উপরে লিখি। আচ্ছা, দেখো তাহলে আমরা এখানে কত পাইছি? দেখো তো এখানে আমরা পাইছি হচ্ছে তোমার ইকে বার ইকুয়ালস টু হচ্ছে তোমার উপরে পাচ্ছি 3/2 এনআরটি, আর নিচের এই যে এক্স আছে এই এক্স এর পরিবর্তে তাহলে আমি লিখে দিচ্ছি এন ইন্টু এন এ। তাহলে এন ইন্টু এন এ লিখে দিচ্ছি। তাহলে এই এন এবং এই এন কাটা, তাহলে এখানে তোমার ইকে বার থাকতেছে। ইকে বার ইকুয়াল থাকতেছে 3/2 তোমার হচ্ছে দেখো তো কত থাকতেছে এখানে? আর টি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন এ। এই আর ডিভাইডেড বাই এন এ এটাকে তুমি কি লিখছো? কে লিখছো না? তাহলে গড় গতিশক্তি ইকে বার ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারি 3/2 কে টি। তাহলে দেখো এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। এখানে খেয়াল করো, তোমাকে যদি মোট গতিশক্তি বলে তাহলে তুমি ইকে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, আর তোমার যদি গড় গতিশক্তি বলে তাহলে 3/2 ইন্টু ক্যাটি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আমরা মোটামুটি মনে রাখবো বক্স করা সূত্রগুলা। সো কারণ এগুলো আমাদের হচ্ছে যে প্রতিটা অঙ্কে কাজে লাগবে। আমরা নেক্সট দিন হচ্ছে অঙ্ক দেখবো। এই প্রমাণটা অনেক বড় ছিল ভাই, এটার জন্য আর বইয়ে এভাবে করে দেওয়া নাই, বইয়ে অনেকটা ভুল নিয়মে করে দেওয়া আছে। আমরা একদম কারেক্ট ওয়েতে করার চেষ্টা করছি। সো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমাকে অবশ্যই জানাবা। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।